ওয়েলকাম টু জয়সলমীর। তো জয়সলমীর ভ্রমণের প্রথম অংশে আমরা দেখেছিলাম সোনার কেল্লা, পাটওয়া কি হাভেলি, তারপর হোটেলে ফিরে একটু রেস্ট, তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের তৃতীয় গন্তব্যস্থানে। এখন আমরা এলাম বড়াবাগ। এটা একটা সানসেট পয়েন্ট, এখান থেকে সানসেটটা খুব সুন্দর দেখা যায়। আমরা এখন এখান থেকে এই সানসেটটা দেখব। জায়গাটা খুবই সুন্দর, দারুণ লাগছে। আমরা এখন এলাম বড়াবাগ, এখান থেকে সানসেট খুব ভালো দেখা যায়। তো চলুন দেখি সানসেটটা দেখে নিই। আমি একটা টাইম ল্যাপ ভিডিও নেওয়ার জন্য একটা জায়গা খুঁজছি, বোধহয় মোস্ট প্রবাবলি পেয়ে গেছি। দেখা যাক। এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত, এখানে ফটোগ্রাফিটা খুব ভালো হবে, বাট রোদ্দুরটা যতক্ষণ আছে ততক্ষণই হবে। টুরিস্ট প্রচুর আছে। এই সানসেট পয়েন্টে এলে অবশ্যই 3টে সাড়ে 3টের মধ্যে চলে আসার চেষ্টা করবেন, তবেই সুন্দর ভালো সানসেট দেখতে পারবেন। জায়গাটা ভীষণ সুন্দর ও নিরিবিলি। ছোট্ট এই টাইম ল্যাপ ভিডিওতে দেখুন কি সুন্দর লাগছে। এখানে অ্যাকচুয়ালি এটা সানসেট পয়েন্ট, বাট এর একটা হিস্ট্রি আছে, সেটা তো খুব একটা জানি না। বাট তুমি কি জানো বলছিলে? এটা হচ্ছে জয়সলমীরে যারা রাজারা ছিলেন তাদের সমাধি ক্ষেত্র। আচ্ছা, রাজাদের সমাধি ক্ষেত্র। যখন তারা মারা যান তাদের এখানে সমাধি, মানে তাদের অস্থি এখানে রেখে বিভিন্ন রকম স্ট্রাকচার তৈরি করা হয়েছে। এগুলো সবই তাদের সমাধি ক্ষেত্র। আচ্ছা। আরেকটা হিস্ট্রি কি যেন বলবে বলছিলে তুমি, যেটা জেনেছো? জয়সলমীরের বলো সেটা। ফোর্ট নিয়ে বিভিন্ন জায়গায় গাইডরা থাকে, বাট গাইডরা সেই অর্থে আমাদের ইতিহাস যে জায়গা থেকে জয়সলমীর এসেছে নগরটা, সেই খানটায় ওরা ঝোঁকে না, মানে কাহিনীটা। অ্যাকচুয়ালি জয়সলমীর হচ্ছে আমাদের কৃষ্ণের বংশধরদের দ্বারাই তৈরি। রাজা জয়সল ছিলেন শাক্যবংশীয় রাজা। তিনি তার একটা রাজপ্রাসাদ তৈরি করবেন বলে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন, তার একটা দুর্গ বানাবেন। তো সেই সময় দুর্গ বানাতে বিভিন্ন জায়গায় ঘোরার সূত্রেই তিনি হঠাৎ এখানে এসে পৌঁছান জয়সলমীরে, এবং এখানে এসে তার সঙ্গে একজন ঋষির আলাপ হয়। তো তিনি তাকে প্রথম জানান যে তুমি এখানে এটা তৈরি করতে পারো, এবং তুমি যেহেতু শাক্য বংশীয়, সেহেতু স্বপ্নাদেশ আমার অনেকদিন আগে এসেছিল যে শ্রীকৃষ্ণের বংশধর এখানে এসে একটি দুর্গ বানাবে। এটা হচ্ছে প্রথম কাহিনী। এবং ঋষুল, যে ঋষিটার নাম ছিল, ঋষির নাম ছিল হচ্ছে ঋষু। তো তারপরে তিনি আরেকটা কথাও জানান যে এই নগরী যখন তৈরি হবে দুর্গটা, এই দুর্গ 2.5 বার দুর্গ ধ্বংস হবে, দেন তারপরে এই দুর্গকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না। এটা সংকৃষ্ণ নাকি তাকে স্বপ্নাদেশ দিয়েছিল। তো সেই মিথ অনুসারে দেখা যায় রাজা জয়সল প্রথমে এখানে একটা, অ্যাকচুয়ালি জয়সলমীর যেখানে এই দুর্গটা এখানে দেখতে পাচ্ছি আমরা, সেখানে একটা 250 মিটার উঁচু একটা বিশাল বড় পাথর চারপাশে মরুভূমির মধ্যে অবস্থান করত। তো সেই মরুভূমির সেই পাথরের ওপরেই এই জয়সলমীর দুর্গ নির্মাণ করে, এবং জয়সলমীরের পুরো উচ্চতাই হচ্ছে পুরো একদম 250 মিটার। তো ঋষুলের এই কাহিনী পরবর্তীকালে সত্যিই যথাযথ ফলে, এবং এই জয়সলের নাম অনুসারে এই প্রাসাদের নাম হয়েছে, দুর্গের নাম জয়সলমীর রাখা হয়। পরবর্তীকালে আলাউদ্দিন খলজি এখানে আসেন, এবং তিনি এই নগরী 800 দিন ধরে তিনি এই নগরী দখল করেছিলেন। তার টাইম লেগেছিল। এখানকার নারীরা জহরব্রত পালন করে। দেন তারপরে আবার কয়েক বছর পর ফিরোজ শাহ তুগলক আসে জয়সলমীরে, এবং তিনিও এই দুর্গ দখল করতে সহমত হন। কিন্তু তৃতীয়বার আমির আলী নামক একজন ব্যক্তি আসেন। এটা বড় মজার কাহিনী আছে, এর মধ্যে ট্রয় নগরীর কিছু সাদৃশ্য আমরা খুঁজে পাই। যাই হোক, তিনি আসেন এবং তিনি এই নগরী দখল করতে চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হন। এই হচ্ছে 2.5 দিনের এই নগরীর কাহিনী। আমরা এখন সন্ধ্যেবেলা আছি গাডেসার লেক, এখানে মার্কেট, এবং এটা হচ্ছে বোটিং হয়, বোটিংয়ের এন্ট্রান্স, এখান থেকে টিকিট নিতে হয়। यहाँ से कितना दूर तक बोटिंग होता है? कितना टाइम के लिए? आधा घंटा। कितना लेता, कितना?
2 सीट पैडल बोर्ड 300, 4 सीट पैडल बोर्ड 600। সন্ধ্যেবেলা একটু গাটসার লেক ভ্রমণ করে দেখি। এটা কি? আরে ব্যাপক লাগছে কিন্তু জঙ্গলের জন্য, দেখেছো? তবে গার্ডিসার লেকে যারা আসবেন অবশ্যই বোটিংটা করার চেষ্টা করবেন। তবে বোটিং ছাড়াও আপনারা এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেটা ওপর দিয়ে হেঁটে গিয়ে আপনারা ঠিক সামনে সিঁড়িতে বসে দেখতে পারেন। এখানে বোটিংটা অসম্ভব সুন্দর লাগবে। ভালোই লাগছে, ফাটাফাটি, এক্সেলেন্ট। বোটিংটা অসাধারণ এনজয় করছি আমি। চলো আজকে তোমাদের একটু লাইট অ্যান্ড সাউন্ড ব্যাপারটা দেখিয়ে দিই। भव्य ललाटों पर रक्त चंदन के तिलक लगाकर कंगन बजाती हुई वीरांगनाओं ने अपने वीरों को प्रणाम कर उनसे अंतिम विदा ली। এই লাইট অ্যান্ড সাউন্ড শোয়ে মেনলি দেখানো হয় রাজস্থানের হিস্ট্রি, রাজস্থানের কালচার, জয়সলমের ফোর্টের হিস্ট্রি এবং ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সম্পর্কে ডিটেলসে দেখানো হয়, যেটা অসম্ভব সুন্দর লাগবে। আপনারা কেউ এটা মিস করবেন না। এরপর আমরা হোটেলে ফিরে এসে রাত্রে থেকে পরদিন সকালবেলা আমরা আবার গার্ডিসার লেকে এসেছিলাম এবং খুব ভোরে এসেছিলাম, কারণ এখান থেকে সানরাইজ অসম্ভব সুন্দর লাগে এবং এখান থেকে সোনার কেল্লাটা সত্যি সোনার মনে হয়। তো আমরা খুব সকালেই এসেছিলাম, যদিও খুব বেশি লোক এখানে ছিল না। ওইখানে অসম্ভব সুন্দর লাগছিল। এটা সকালবেলার ভিউ, আপনারা কেউ মিস করবেন না। এখান থেকে অসম্ভব সুন্দর লাগে। রাত্রেবেলা যেটা দেখতে পারিনি সেটা দিনের বেলায় দেখেছিলাম। দেখুন, মানুষ চোখে আমরা তো সূর্য ওঠাটা দেখতে পেরেছিলাম, কিন্তু ভিডিওতে কতটা দেখা যাচ্ছে জানি না। তবে আমার অসম্ভব ভালো লেগেছিল, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। এরপর আমরা হোটেলে ফিরে লাগেজ নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমরা জয়সলমের থেকে বেরোলাম। আজকে জয়সলমের ডেজার্টের দিকে যাব। এটা হচ্ছে জয়সলমের ওয়ার মেমোরিয়াল। এখানে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, যে টিকিট কাউন্টার আছে। এখান থেকে এখন টিকিট নিয়ে আমরা ওয়ার মেমোরিয়াল যাব। সিভিলিয়ান 60 টাকা, ফরেনার্স 150 টাকা। স্কুল ভিসা নো এন্ট্রি ফ্রি, স্টুডেন্ট অ্যাবভ 12 ইয়ার্স 20, চিলড্রেন বিলো 12 ইয়ার্স নো এন্ট্রি ফিস। ঠিক আছে, আপাতত এটা টিকিটটা কেটে ভেতরে যাই। এটা হচ্ছে জয়সলমের ওয়ার মিউজিয়াম, অনেকটা বড় এরিয়া। জয় হিন্দ, বন্দে মাতরম। সো আমরা এখন অডিভিজুয়াল একটা শো আছে, সেই শোটা দেখব। অডিও ভিজুয়াল শোটা দেখে আমরা চলে এলাম ওয়ার মিউজিয়ামে। এখানে ইন্ডিয়া এবং পাকিস্তান যুদ্ধের 1962 এবং তার আগের যুদ্ধের সমস্ত যুদ্ধে ব্যবহৃত যে সমস্ত সরঞ্জাম ছিল সেগুলো সব এখানে রাখা রয়েছে এবং এখানে যুদ্ধে ব্যবহৃত পোশাক, টেলিফোন, যুদ্ধাস্ত্র সমস্ত কিছুই রয়েছে। কেমিক্যাল ওয়ারফেয়ারের সমস্ত পোশাক দেখতে অনেকটা সময় লাগবে। এগুলো সেই লঙ্গেওয়ালা নামক জায়গায় যে যুদ্ধটা হয়েছিল রাজস্থানের, সেখানে পাকিস্তানের ট্যাঙ্কগুলো যেগুলো ইন্ডিয়া দখল করে নিয়েছিল, এটা MiG-29 সম্ভবত যুদ্ধবিমান। তো এখানে অনেকটা সময় আমরা কাটালাম এবং এগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। এরপর আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে চললাম। আজকে আমাদের নেক্সট গন্তব্য কুলধারা অ্যাবান্ডেন্ড ভিলেজ, ভৌতিক গ্রাম দেখে আমরা চলে যাব খুরি, আমাদের আজকের শেষ গন্তব্যস্থান, যেখানে আমরা নাইট স্টে করব। আমরা কি কুলধারায় ঢুকলাম? এটা হচ্ছে কুলধারা ভিলেজ, অ্যাবান্ডেন্ড ভিলেজ, ভৌতিক ভিলেজে ঢোকার মেন এন্ট্রান্স। এখান থেকেও বেশ কিছুটা সময় আমাদের গাড়িতে করে যেতে হবে, তারপর আমরা কুলধারা ঢুকব।
আমরা কুলধারা পৌঁছে গেছি। কুলধারা ভারতের রাজস্থান রাজ্যের জয়সলমের জেলায় অবস্থিত একটা পরিত্যক্ত গ্রাম। প্রায় 500 বছর ধরে গড়ে ওঠা সমৃদ্ধ ও বর্ধিষ্ণু গ্রাম ছিল এই কুলধারা, যা পরে ভৌতিক গ্রামে পরিণত হয়। 1825 সালের এক রাতে কুলধারায় ও আশেপাশের 83টা গ্রামের সমস্ত মানুষ উধাও হয়ে যায় বলে শোনা আমরা যায়। এখন আছি কুলধারা ভিলেজ, মোস্ট অ্যাবান্ডেন্ড ভিলেজ। এর একটা হিস্ট্রি আছে। এটাই কুলধারার একটা মন্দির, বাট এখানে কোনো মূর্তি বা কিছু নেই, যেহেতু কেউ থাকে না এখানে। আর গভর্নমেন্ট থেকে একটু সংরক্ষণ করে রাখা হয়েছে, টুরিস্টরা যেহেতু আসে। চলুন যাই, আমরা দেখি ভেতরে কি আছে। এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করবেন। জার্নি উইথ মহাজন। প্রায় 500 বছর ধরে গড়ে ওঠা সমৃদ্ধ ও বর্ধিষ্ণু কুলধারা গ্রাম রাতারাতি ভৌতিক গ্রামে পরিণত হয়। তবে রাজস্থান সরকার 2010 সালে গ্রামটিকে ট্যুরিস্ট স্পট বা ভ্রমণ গন্তব্য হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। বর্তমানে এটা অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এখানে একটা হিস্ট্রি আছে। এখানে কোনো লোকজন থাকে না, সন্ধ্যের পরে এখানে অ্যালাও করে না। পুরো ফাঁকা গ্রাম, সবাই এখান থেকে চলে গেছে। ভুতুরে একটা ব্যাপার আছে এখানে। ভালো গ্রাম ছিল। বড় গ্রাম ছিল, বর্ধিষ্ণু গ্রাম ছিল। ত্রয়োদশ শতকের কাছাকাছি সময়ে পলিওয়াল ব্রাহ্মণরা এখানে বসতি স্থাপন করেছিলেন এবং সে সময় এটি একটি সমৃদ্ধ গ্রাম ছিল। তবে 19 শতকের গোড়ার দিকে কোনো এক অজানা কারণে এই গ্রাম পরিত্যক্ত হয়। সম্ভবত জল সরবরাহ কমে যাওয়া ছিল এর মূল কারণ। তবে ভূমিকম্প সহ স্থানীয় কিংবদন্তি অনুসারে এই গ্রামের ধ্বংসের কারণ ছিল তৎকালীন জয়সলমের রাজ্যের মন্ত্রী সালেম সিং। গ্রামবাসীদের প্রতি তিনি কঠোর ও নৃশংস অত্যাচার করতেন। এই সমস্ত গ্রামবাসী রাতারাতি গ্রাম ছেড়ে চলে যায় এবং অভিশাপও দেয়। বিগত প্রায় 300 বছর ধরে জনশূন্য এই অভিশপ্ত গ্রাম। তবে বর্তমানে এটা একটা ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণ কেন্দ্র। এখানে বিকেল 5টার পরে কাউকে আর থাকতে দেওয়া হয় না। সমস্ত যে বাড়িগুলো ছিল, বাড়িগুলো ভীষণ সুন্দর এবং খুব পোক্তভাবে তৈরি ছিল। সেই বাড়িগুলো এখন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে রয়েছে। তবে আপনারা এখানে এলে অবশ্যই সাথে জল নিয়ে আসবেন, কারণ এখানে প্রচণ্ড রোদ্দুর থাকে। তো এখানে আশেপাশে খুব একটা দোকানও নেই। হ্যাঁ, তবে লেবু জল কয়েকজন বিক্রি করছে, তবে সাথে অবশ্যই আপনারা নিয়ে আসবেন। এরপর আমরা চললাম আমাদের খুরি ডেজার্ট ক্যাম্পে। জয়সলমীর থেকে ডেজার্টে যাওয়ার দুটো ফেমাস ডেজার্ট রয়েছে, একটা খুরি, একটা হচ্ছে স্যাম। তো আমরা খুরিতেই ছিলাম এবং আমাদের এই পুরো ট্রিপটা একটা প্যাকেজই করেছিলাম। রাজস্থান যেহেতু রাজাদের জায়গা, তো আমরা একটু রাজকীয়ভাবে করব বলেই ঠিক করেছিলাম, যার জন্য আমাদের এই 8 দিনের ট্রিপে বেশিরভাগ সময়ই আমরা প্যালেসেই ছিলাম। তো আর একটা দিন আমরা নর্মাল হোটেলেই ছিলাম। তো এটা আমাদের 20,000 টাকা মতো পড়েছিল। তবে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট মতো করতে পারেন। আজকে শিডিউলটা একটু বলে দিই। আমরা খুরি ডেজার্টে পৌঁছবো। খুরি ডেজার্টে পৌঁছে একটু ফ্রেশ হয়ে তারপর আমরা ক্যামেল সাফারি করব তো এবং জিপ সাফারি করব। তারপর রাত্রেবেলা হোটেলে ফিরে সেখানে খাওয়া দাওয়া এবং ওখানকার ট্র্যাডিশনাল ডান্স এবং এইগুলো চলবে আজকে আমাদের। তো তবে আপনারা চাইলে জয়সলমীর থেকেও কাছাকাছি কোনো ডেজার্টে যেতে পারেন। 1200 টাকা থেকে 3000 টাকা অবধি চার্জ করে থাকে। যে হোটেলে থাকবেন সেখানে একটু কথা বলে নেবেন। 5:19 এসে পৌঁছলাম। এটা আজকে আমাদের ডেজার্ট ক্যাম্প, रेगिस्तान डेजर्ट कैंप। दिस साइट, इस जगह का नाम क्या है? रेगिस्तान गेस्ट हाउस। अच्छा, जगह का कोई नाम नहीं है? खुरी 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 में है। और एक डेजर्ट है ना? खुरी डेजर्ट है। खुरी डेजर्ट है। और एक कौन सा है? अच्छा अच्छा अच्छा।
খুরি ডেজার্ট ক্যাম্পে আজকে আমরা থাকবো, রেগিস্তান গেস্ট হাউস। সো কিছু বাইকার্সও আছে দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে আজকে আমাদের গেস্ট হাউস। চলো ভেতরে যাই, দেখা যাক কি কি আছে। আজকে আমাদের উট সাফারি আছে আর জিপ সাফারিও আছে, ক্যামেল রাইড। এখানে অনেকগুলো ক্যাম্প রয়েছে, থাকা খাওয়ার ভালো বন্দোবস্ত। কোথায় দিয়েছে এক্স্যাক্ট জানি না, বাকিরা সব তো ভেতরে চলে গেছে। যাই, চলো একটু ভেতরে দেখি কি কন্ডিশন। কোথায়? চলো চলো চলো। কটেজ না টেন্ট দিয়েছে আমাদের? আমাদের টেন্টই। আচ্ছা, আর আমাদের তো রাত্রেবেলা ওইখানে ওপেন স্কাই। ওপেন স্কাই। চলো একটু ওপরে যাই, দেখে আসি। আজকে আমার টুপিটা হারালো। ভালো অ্যাকোমোডেশন, খুব ভালো। পয়েন্ট না? হ্যাঁ, এই দিকটাতে ক্যামেল পয়েন্ট, আর এদিকে হচ্ছে জিপ পয়েন্ট, জিপোর আগে। এই যে মরুভূমির জাহাজ ঘুরে বেড়াচ্ছে, আমরা জাহাজে চড়বো, কখন চড়বো জানি না। আমাদের এই জিপ সাফারি চলছে এখন। এই জিপ সাফারিটা পুরো প্যাকেজের মধ্যেই ছিল। আপনারা যারা অল্প সময়ের জন্য আসবেন তাদের প্যাকেজে কিন্তু এগুলো ইনক্লুড থাকে না। 1200 থেকে 3000 যেটা চার্জ করে সেটা শুধুমাত্র আসার জন্য। তো আপনারা সেইভাবে প্যাকেজ করেই আসবেন। এবং আজকে আমরা রাতে এই ডেজার্টে ওপেন স্কাইতে থাকবো এবং আমাদের ফ্যামিলির কয়েকজন মেম্বার তারা গেস্ট হাউসেই থাকবেন। এটা একটা অসম্ভব লোমহর্ষক একটা জার্নি, জীবনে প্রথমবার করছিলাম। ভীষণ ভালো লাগছিল এবং প্রচুর ভয়ও লাগছিল। তবে আমি বলবো আপনারা অবশ্যই রাত্রেবেলা ওপেন স্কাইতে থাকার চেষ্টা করবেন। এটার একটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স পাবেন। অনেকটা ওই বিড়লা প্ল্যানেটেরিয়ামে যেগুলো দেখা হয়ে থাকে ঠিক মনে হবে যেন আকাশটা মুভ করছে, অসম্ভব সুন্দর লাগবে। এবং রাত্রেবেলা আমরা এখানেই থাকবো। এরপরেই আমরা জিপ সাফারিটা হয়ে গেলে আমরা ক্যামেল রাইডে চলে যাব। আমাদের এই টোটাল ট্রিপটা করেছিলাম অ্যাডভেঞ্চার ট্যুর প্ল্যানারের কাছ থেকে। তো আপনাদেরকে এই সমস্ত কিছুর ডিটেলস, ফোন নাম্বার, কোথায় থাকবেন, কিভাবে যোগাযোগ করবেন, টোটালটাই ডেসক্রিপশানে দিয়ে দেবো, একটু ফলো করে নেবেন। চলুন তাহলে, আমাদের জিপ সাফারি এ পর্যন্তই ছিল। এবার আমরা পরের রাইড कैमल सफारी যাচ্ছি। उठा लो, ऊपर उठने वाला है, ये उठा ऊपर। उठ गए। কি অপূর্ব লাগছিল। জীবনে প্রথমবার মরুভূমি থেকে সূর্যাস্ত দেখছিলাম এবং সকালবেলার সানরাইজটাও দেখব। চলো, কিউ নেই। আমাদের ক্যামেল রাইডের পর আমরা হোটেলে ফিরে যাচ্ছি। সেখানে গিয়ে ফ্রেশ হয়ে এরপরে আমাদের রাতের কর্মসূচি, খেয়ে দিয়ে এবং ওখানকার ট্র্যাডিশনাল ডান্স এবং গান শুনে তারপর আমরা নাইট ক্যাম্পে ফিরব। परदेसी जाना नहीं हमें छोड़ के।
ओ हर पल मेरी याद तुम्हें तड़पाएगी, हाय मैं जादूगा नींद तुम्हें ना आएगी। এই ব্লগে এ পর্যন্তই রইল, বাকি কথা হবে পরের ব্লগে। ধন্যবাদ।